প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আব্দুর রাজ্জাকস অ্যাকাউন্টিং টিচিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গবেষণা কর্মকর্তা ও প্রভাষক হিসাব বিজ্ঞান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেটি আসলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক বিবরণীর একটি নমুনা ছক। আমরা পূর্ববর্তী আর্থিক বিবরণীগুলোতে শিখেছিলাম ইনকাম স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট। সেখানে আমরা দেখেছিলাম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019, অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেখানে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অন 31 ডিসেম্বর 2019, অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্যে। এই বিবরণী কিন্তু সমাপ্ত বছরের জন্যে নয়, অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এ পয়েন্ট অফ টাইম, একটি নির্দিষ্ট সময়ের জন্যে ফিনান্সিয়াল পজিশন তৈরি করা হয়। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি অ্যাসেটস এর মধ্যে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ফিনান্সিয়াল অ্যাসেট, 3 ধরনের অ্যাসেট দেখানো হয়েছে এবং লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটির মধ্যে লায়াবিলিটিস, নন কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস দেখানো হয়েছে এবং অনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এই নমুনা ছক দেখলে বুঝতে পারছি যে 3 ধরনের উপাদান স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দেখানো হয়েছে। একটি হলো অ্যাসেটস, অন্যটি লায়াবিলিটিস এবং অন্যটি অনার্স ইকুইটি। অর্থাৎ আমরা এই নমুনা ছক থেকে পরিষ্কার বুঝতে পারছি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে 3 ধরনের উপাদান উপস্থাপন করা হয় বা 3 ধরনের হিসাব উপস্থাপন করা হয়: অ্যাসেট সম্পদ, লায়াবিলিটিস দায় এবং অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা পূর্ববর্তী স্লাইড থেকে শিখেছিলাম একটি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণীতে 3 ধরনের উপাদান অ্যাসেট, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি থাকে। তাহলে আমরা এই স্লাইডে অ্যাসেট কি, অ্যাসেট কাকে বলে, অ্যাসেটের 2-4টি উদাহরণ আমরা শিখব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি অ্যাসেটের সংজ্ঞা দেয়া আছে: Assets are probable future economic benefits obtained or controlled by a particular entity as the result of past transaction or event. অর্থাৎ সম্পদ হলো লেনদেন বা ঘটনার ফলস্বরূপ কোনো নির্দিষ্ট এন্টি দ্বারা প্রাপ্ত বা নিয়ন্ত্রিত সম্ভাব্য ভবিষ্যতের আর্থিক সুবিধা, অধিকারকে বোঝায় যা বিনিময় করা যায়। অর্থাৎ আমরা সম্পদ বলতে সম্পদের কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। একটি হলো ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ ভবিষ্যতে এখান থেকে উপযোগ পাওয়া যাবে, এবং এই সম্পদ বলতে বোঝাচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের অধিকারে থাকবে, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান এটাকে বিনিময় করতে পারবে। আমরা সবুজ কালিতে লেখা দেখছি 4টি শব্দ আছে: উপযোগ, অপর্যাপ্ততা, বাহ্যিকতা, হস্তান্তরযোগ্যতা। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে সম্পদের 4টি বৈশিষ্ট্য আছে। এই 4টি বৈশিষ্ট্য মূলত অর্থনীতিতে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, অপর্যাপ্ততা বলতে অর্থাৎ যে বিষয়গুলো অনেক বেশি আছে, যার কোনো সীমা নাই, সেগুলোকে বোঝায়, যেমন আলো, বাতাস, এগুলোকে আমরা অর্থনীতিতে বা হিসাব বিজ্ঞানে সম্পদ বলবো না। বাহ্যিকতা বলতে বোঝানো হচ্ছে যে বিষয়গুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটাকে বোঝাচ্ছে। অর্থনীতিতে বাহ্যিকতা থাকতে হবে সম্পদকে, কিন্তু হিসাব বিজ্ঞানে এই বাহ্যিকতাটা বাধ্যতামূলক নয়। যেমন আমরা গুডউইলকে সম্পদ বলে থাকি, অর্থাৎ সুনামকে আমরা সম্পদ বলি, কিন্তু এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ট্রেডমার্ক, কপিরাইট, এগুলোর কোনো বাহ্যিকতা নেই, তবুও হিসাব বিজ্ঞানে এগুলো সম্পদ। হস্তান্তরযোগ্যতা সম্পদের এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য, অর্থাৎ সম্পদ হস্তান্তরযোগ্য হতে হবে। তাহলে আমরা সম্পদের খুব সুন্দর একটি সংজ্ঞা শিখলাম যে সম্পদ হলো বিগত লেনদেন বা ঘটনার ফলস্বরূপ
কোনো নির্দিষ্ট এন্টি দ্বারা প্রাপ্ত বা নিয়ন্ত্রিত সম্ভাব্য ভবিষ্যতের আর্থিক সুবিধা বা অধিকারকে বোঝায় যা বিনিময় করা যায়। আমরা সম্পদকে 3 ভাগে বিভক্ত করতে পারি, যেমন কারেন্ট অ্যাসেট, যেমন ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেমেন্ট বা অ্যাডভান্স এক্সপেন্সেস বা প্রিপেইড এক্সপেন্সেস, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এগুলোকে আমরা চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট বলতে পারি। নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ কারেন্ট অ্যাসেট ছাড়া যে সম্পদগুলো আছে, যেমন ট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এই ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল অ্যাসেটগুলো আবার হচ্ছে যেগুলো স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট, যেমন ইকুইপমেন্ট, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, অর্থাৎ এগুলো আমরা স্পর্শ করতে পারি, এগুলোকে আমরা নন কারেন্ট ট্যাঞ্জিবল অ্যাসেট বলতে পারি। আবার নন কারেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট কোনগুলো? যেগুলো আমরা কারেন্ট অ্যাসেট নয়, কিন্তু এগুলোকে স্পর্শ করা যাবে না, স্থায়ী সম্পদ, যেমন সুনাম অর্থাৎ গুডউইল, কপিরাইট, ট্রেডমার্ক, কেমন, এগুলো হচ্ছে আমাদের নন কারেন্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আর ফিনান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে ইনভেস্টমেন্টগুলো থেকে আমরা নির্দিষ্ট হারে সুদ পাবো বা লভ্যাংশ পাবো, এগুলোকে আমরা ফিনান্সিয়াল অ্যাসেট বলতে পারি। এই 3 ধরনের অ্যাসেট ছাড়াও আরও এক ধরনের অ্যাসেট আছে যেগুলোকে আমরা বলে থাকি ফিকটিশিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ, যেমন আন্ডাররাইটার কমিশন, ডিসকাউন্ট অফ ইস্যুয়েন্স অফ শেয়ার, ডেবিট ব্যালেন্স অফ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ যে সম্পদগুলোর কোনো অবয়ব নেই, যেগুলো বিক্রি করলে কোনো অর্থ পাওয়া যায় না, সেগুলোকে আমরা ভুয়া সম্পদ বা ফিকটিশিয়াস অ্যাসেট বলতে পারি। এ পর্যায়ে আমরা শিখব লায়াবিলিটিস বা দায় কী। Liabilities are the claims of a third party on the total asset of a business, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের যে সম্পদ থাকবে, এই সম্পদের একটি অংশ মালিকের থাকবে, অর্থাৎ মালিক নিয়ে আসবে, এবং একটি অংশ সে লোন করে ধার করে নিয়ে আসতে পারে। যাদের থেকে লোন করে ধার করে নিয়ে আসবে তারা হলো তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি। এই থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের ব্যবসায়ের নিকট যে দাবি, তাকে আমরা লায়াবিলিটিস বলতে পারি। আমাদের মনে রাখতে হবে লায়াবিলিটিস 2 ধরনের হবে। একটি কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি দায়, অর্থাৎ যে দায়গুলো 3 মাসের মধ্যে বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, যেমন অ্যাকাউন্টস পেয়াবল, নোটস পেয়াবল, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বলতে বোঝাচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, অ্যাক্রুড এক্সপেন্সেস অর্থাৎ বকেয়া যে খরচগুলো, অর্থাৎ আমি সেবা গ্রহণ করেছি কিন্তু অর্থ পরিশোধ করি নাই, অ্যাডভান্স ইনকাম বা আনআর্নড রেভিনিউ, অর্থাৎ আমরা যেটাকে অগ্রিম আয় বলে থাকি। এরপরে আমরা দেখতে পাচ্ছি লং টার্ম লায়াবিলিটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়, যে দায়গুলো সাধারণত 1 বছরের বেশি সময়ের হয়ে থাকে, যেমন ব্যাংক লোন, ডিবেঞ্চার, মর্টগেজ লোন। অর্থাৎ এই লং টার্ম লায়াবিলিটিজের সামনে সাধারণত পার্সেন্টেজ দেওয়া থাকে, অর্থাৎ নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, অর্থাৎ এই দায়গুলো একটু বেশি সময়ের হয়ে থাকে। তাহলে আমরা লায়াবিলিটিস কি শিখলাম, লায়াবিলিটিস কত ধরনের হতে পারে সেগুলো শিখলাম, এবং আমরা তার উদাহরণ দিতেও শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেটি হলো অনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকের যে দাবি, অর্থাৎ দ্য অনার্স ক্লেইমস অন দি টোটাল অ্যাসেটস অফ এ বিজনেস ইজ কল্ড দ্য অনার্স ইকুইটি, অর্থাৎ কোনো ব্যবসায় মোট সম্পদের উপর মালিক পক্ষের দাবিকে আমরা অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বলতে পারি। আমরা এই মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করব? আমাদের প্রারম্ভিক যে মূলধন থাকবে, বিগিনিং ক্যাপিটাল, তার সাথে পূর্ণ বছরের বা হিসাবকালের নিট প্রফিট আমরা যোগ করব। তারপরে
মালিক ব্যবসায় প্রতিষ্ঠান থেকে যা নিয়ে যাবে ড্রয়িং, সেটি হতে পারে পণ্য, সেটি হতে পারে নগদ টাকা, সেগুলো আমরা বিয়োগ করব। অর্থাৎ মালিকের বছরের শুরুতে যা ছিল এবং মালিক বছরে যা আয় করলো তার যোগফল এবং যা নিয়ে গেল তার বিয়োগফলকে আমরা বলবো এন্ডিং ক্যাপিটাল বা এন্ডিং অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা খুব সুন্দরভাবে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করছিলাম, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আমরা এ পর্যায়ে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের ডেফিনেশন বা সংজ্ঞা শিখব। আমরা ফিনান্সিয়াল পজিশন বলতে বুঝি দ্য স্টেটমেন্ট of financial position provides information about a business assets, liabilities and owners equity and their relationship to each other at a particular point of time। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের উপস্থাপন করে এবং তাদের সম্পর্ক উপস্থাপন করে কখন একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ হিসাবকাল শেষে গিয়ে একটি নির্দিষ্ট সময়ে অথবা যে কোনো সময় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব একটি বিবরণীর মাধ্যমে যখন উপস্থাপন করা হবে তখন তাকে আমরা ফিনান্সিয়াল পজিশন বলবো। অন্যভাবে যদি আমরা বলতে চাই, ফিনান্সিয়াল পজিশন হলো ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট ইজ এ স্ন্যাপশট of a business assets, liabilities and owners equity at a single point of time। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের উপস্থাপনকারী বিবরণী হলো আর্থিক অবস্থার বিবরণী। এ পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেটি হলো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এর নমুনা ছক। আমরা এই ক্লাসের একদম শুরুতে একটি নমুনা ছক দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম অ্যাসেটস, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটিকে একটি ছকের মধ্যে উপস্থাপন করা হয়েছে। এবারও সেই একই ছক আমরা উপস্থাপন করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটসের মধ্যে নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এগুলোকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলবো। সেগুলো আমরা ইতোমধ্যে শিখে ফেলেছি। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্ট, এগুলো আমরা দেখছি এবং ফিকটিশিয়াস অ্যাসেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নন কারেন্ট অ্যাসেট, ফিনান্সিয়াল অ্যাসেট এবং ফিকটিশিয়াস অ্যাসেট, এই চার ধরনের অ্যাসেটকে যোগ করে আমরা কোনো প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট বা মোট সম্পদ নির্ণয় করতে পারবো এবং বিবরণীতে প্রথমেই দেখিয়ে দেব। এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লায়াবিলিটিস। আমরা পূর্বেই শিখে এসেছি লায়াবিলিটিস দুই ধরনের, নন কারেন্ট লায়াবিলিটিস যেমন বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক লোন, মর্টগেজ লোন, লং টার্ম লোন, এগুলো আমরা এ পর্যায়ে উপস্থাপন করব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ অ্যাকাউন্টস পেয়াবল, ব্যাংক ওভারড্রাফট, অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাডভান্স ইনকাম, শর্ট টার্ম লোন, অর্থাৎ এগুলোকে আমরা লায়াবিলিটিস বলছি। এগুলো এ পর্যায়ে উপস্থাপন করব। সব শেষে আমরা অনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি আমরা উপস্থাপন করব। আমরা স্টক হোল্ডার্স ইকুইটি পূর্বে আলাদা বিবরণী আকারে নির্ণয় করে এখানে বসিয়ে দিতে পারি, অথবা এখানেও আমরা সকল উপাদান বিগিনিং ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িং ইকুয়াল টু অনার্স ইকুইটি, এভাবেও আমরা এখানে দেখিয়ে দিতে পারি। আমাদের এই লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি দুইটার যোগফল হলো টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। আমাদের এখানে অবশ্যই টোটাল অ্যাসেট এবং টোটাল অনার্স ইকুইটি বা টোটাল লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি অবশ্যই সমান হবে, অর্থাৎ ইকুয়াল হবে। এই দুইটি বিষয়ের ভারসাম্য উপস্থাপন করার জন্যেই ফিনান্সিয়াল পজিশন তৈরি করা হয়। অর্থাৎ প্রত্যেকটি লেনদেন শেষে অ্যাসেট
সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি এর এই ভারসাম্য অবশ্যই দেখা যাবে। যদি দেখা না যায় তাহলে কিন্তু আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম, যেটা দ্বারা আমরা হিসাব বিজ্ঞানের সকল হিসাব করে থাকি, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। অর্থাৎ আমাদের অবশ্যই ডাবল এন্ট্রি সিস্টেমে আমাদের ডাবল এন্ট্রি কনসার্ন অনুযায়ী এখানে হিসাবভুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি অবশ্যই সমান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ যেগুলো চলতি সম্পদ নয়, চলতি সম্পদ ব্যতীত যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা মোট 3 ভাগে বিভক্ত করে উপস্থাপন করতে পারি। যেমন ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট এবং ফিকটিশিয়াস অ্যাসেট। এই বিষয়টি আমরা পূর্বেই শিখে ফেলেছি। তারপরেও আমরা এখন আরও একটু বিস্তারিত উদাহরণ সহ শিখব। যেমন ট্যানজিবল অ্যাসেটের মধ্যে ইকুইপমেন্ট, ফার্নিচার, ভেহিকলস, ডেলিভারি ভ্যান, ল্যান্ড, বিল্ডিং এগুলো আসবে, এগুলো আমরা উপস্থাপন করব। এরপর ইনট্যানজিবল অ্যাসেটের মধ্যে গুডউইল অর্থাৎ সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ফ্র্যাঞ্চাইজিস এগুলো আমরা উপস্থাপন করব। এবং ফিকটিশিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ যেগুলো আমরা দেখাবো সেগুলো হলো প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রাথমিক খরচ, আন্ডাররাইটার্স কমিশন, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। অর্থাৎ আমরা নন কারেন্ট অ্যাসেটকে 3 ভাগে বিভক্ত করে ট্যানজিবল, ইনট্যানজিবল এবং ফিকটিশিয়াস এই 3 ভাগে বিভক্ত করে আমরা অবশ্যই উপস্থাপন করব। এ পর্যায়ে আমাদের কারেন্ট অ্যাসেট সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন, অর্থাৎ চলতি সম্পদ বিষয়গুলো কি কি। অর্থাৎ যে সম্পদগুলো খুব সহজেই নগদে রূপান্তর করা যায় বা নগদ অবস্থায় অলরেডি আছে, যেমন ক্যাশ, ক্যাশ অ্যাট ব্যাংক, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, ইনভেন্টরিজ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ওয়ার্কিং প্রসেস, ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস ইত্যাদি। আবার সাপ্লাইজ, প্রিপেইড এক্সপেন্সেস, যেমন প্রিপেইড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রিপেইড স্যালারিজ, প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, অর্থাৎ অগ্রিম যেগুলো খরচ, অ্যাডভান্স এক্সপেন্সেস আমরা যেগুলোকে বলে থাকি। মার্কেটেবল সিকিউরিটিস, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ যে সেবা দিয়েছি কিন্তু অর্থ এখনও পাইনি, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ। আবার অ্যাক্রুড ইন্টারেস্ট, অর্থাৎ যে সুদ আমাদের প্রাপ্য হয়েছে কিন্তু এখনও আমরা গ্রহণ করিনি, ভবিষ্যতে পাবো, সেগুলো আমাদের কারেন্ট অ্যাসেট। অর্থাৎ যে বিষয়গুলোর উপর আমাদের অলরেডি অধিকার জন্মে গেছে সেগুলো যদি স্বল্পমেয়াদী হয় তাহলে সেগুলো আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত করব। অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মূল যে বৈশিষ্ট্য সেটাই হলো নগদ অর্থ অথবা সহজে নগদে রূপান্তর করা যায় বা স্বল্প সময়ে নগদে রূপান্তর করা যায়, সেগুলোই হচ্ছে কারেন্ট অ্যাসেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে যে স্লাইডটি দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ আর্থিক সম্পদ। আমরা এই আর্থিক সম্পদের মধ্যে যেগুলোকে অন্তর্ভুক্ত করতে পারবো সেগুলো হলো ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেটস, গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট পেপার নোটস, অর্থাৎ গভর্নমেন্ট বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহের জন্যে যে নোট বাজারে ছাড়ে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট পেপার নোট। অর্থাৎ আমরা সেখানে যদি ইনভেস্ট করি তাহলে সেগুলো ফিনান্সিয়াল অ্যাসেটের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আছে লোন গিভেন, অর্থাৎ আমরা অন্য প্রতিষ্ঠানকে, অন্য ব্যক্তিকে প্রতিষ্ঠান থেকে যদি কোনো লোন দিয়ে থাকি তাহলে সেগুলোও এখানে অন্তর্ভুক্ত হবে। ইনভেস্টমেন্ট অফ শেয়ার, পারচেজ অফ শেয়ার, অর্থাৎ আমরা একটি প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ করছি, ঠিক এই প্রতিষ্ঠানের অর্থ অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ে যদি ব্যবহার করা হয়, অর্থাৎ অন্য প্রতিষ্ঠানের যদি শেয়ার কেনা হয় তাহলে সেগুলোকেও আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ধরব। এই ফিনান্সিয়াল অ্যাসেটসের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই অ্যাসেটটি একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা হয় এবং এই ইনভেস্টমেন্ট থেকে একটি নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে এই ফিনান্সিয়াল অ্যাসেটের সবগুলোর সামনেই কোনো একটি পার্সেন্টেজ থাকবে।
5%, 7% কি 4% কি 2% কি 10%, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থাকবে। পার্সেন্টেজ থাকলে আমরা বুঝবো যে এই পার্সেন্টেজ অনুযায়ী আমরা সুদ পাবো বা মুনাফা পাবো। এ পর্যায়ে আমরা জানব নন কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস ব্যতীত যে লায়াবিলিটিস বা যে দায়গুলো থাকে সেগুলোই নন কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ যে ঋণগুলো, যে দেনাগুলো আমরা দীর্ঘ সময়ের জন্যে গ্রহণ করে থাকি, যেমন লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী ঋণ, ডিবেঞ্চার, ঋণপত্র, বন্ডকেও আমরা বন্ড বলে থাকি, এটিও এক ধরনের ঋণপত্র, ব্যাংক লোন, অর্থাৎ ব্যাংক থেকে আমরা যখন ঋণ গ্রহণ করে থাকি কিন্তু ব্যাংক ওভারড্রাফটের বাহিরে, ব্যাংক লোন, আবার মর্গেজ লোন অর্থাৎ বন্ধকি ঋণ। অর্থাৎ আমাদের এই নন কারেন্ট লায়াবিলিটিজেরও অন্যতম একটি বৈশিষ্ট্য, এই হিসাবগুলোর সামনে কোনো একটি পার্সেন্টেজ থাকবে, যেমন 5%, 4% হতে পারে, 3% হতে পারে, 8%, 10% হতে পারে। অর্থাৎ কোনো একটি পার্সেন্টেজে আমাদেরকে সুদ দিতে হবে। এই পার্সেন্টেজ হচ্ছে এই নন কারেন্ট লায়াবিলিটিস এর একটি বার্ষিক ব্যয়। অর্থাৎ এই হারে 5% ডিবেঞ্চার, অর্থাৎ প্রতি বছর বা বার্ষিক 5% হারে সুদ দিতে হবে। অর্থাৎ নন কারেন্ট লায়াবিলিটিসের একটি নির্দিষ্ট হারে ব্যয় আছে। আমাদের এই পার্সেন্টেজ দেখে বা দীর্ঘমেয়াদী যদি কোনো দায় হয় তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নন কারেন্ট লায়াবিলিটিস অংশে বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে দায়ের সৃষ্টি হয়, অর্থাৎ স্বল্পমেয়াদী যে দায়, অর্থাৎ খুব কম সময়ের জন্য আমরা সাধারণত ধরে থাকি 3 মাস, যে 3 মাস সময়ের মধ্যে যে দায়গুলো পরিশোধ করতে হয় কিংবা 1 বছরের মধ্যে হতে পারে, সেই দায়গুলোকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বলবো। যেমন নোটস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাডভান্স অর আনআর্নড রেভিনিউ। অর্থাৎ আমরা আনআর্নড রেভিনিউ বলতে অনুপার্জিত আয়কে বোঝায়, অর্থাৎ আমরা আয় দেওয়ার উদ্দেশ্যে অর্থ গ্রহণ করেছি কিন্তু সেবা প্রদান করিনি, সেগুলোই হলো অনুপার্জিত আয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভান্স রেভিনিউ বা আনআর্নড রেভিনিউ, এটিও কারেন্ট লায়াবিলিটিস। ব্যাংক ওভারড্রাফট, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে ব্যাংকে যে অর্থ জমা থাকে তার থেকে অতিরিক্ত যদি উত্তোলন করা হয় তাহলে তাকে আমরা ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট বলবো। অ্যাক্রুড এক্সপেন্সেস, অর্থাৎ এটা আমরা সেবা গ্রহণ করেছি কিন্তু অর্থ পরিশোধ করিনি, অর্থাৎ সেটা হতে পারে স্যালারিস, হতে পারে রেন্ট, হতে পারে ওয়েজেস, অর্থাৎ মাসিক যে বেতন আমাদের দিতে হয় সেগুলো আমরা যদি গ্রহণ করে থাকি, অর্থাৎ অলরেডি এক্সপায়ার্ড কিন্তু নট পেইড, অর্থাৎ সেটি পরিশোধ হয়নি, তাহলে সেগুলো অ্যাক্রুড এক্সপেন্সেসের মধ্যে আসবে, সেগুলো কারেন্ট লায়াবিলিটিস। এরপরে বলা হচ্ছে ইন্টারেস্ট পেয়াবল, অর্থাৎ আমাদের সুদ প্রদেয় সুদ, অর্থাৎ যে সুদ আমাদের অলরেডি দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এখনও পরিশোধ করা হয় নাই, সেগুলোই হচ্ছে ইন্টারেস্ট পেয়াবল। অর্থাৎ যে হিসাবগুলোর শেষে পেয়াবল থাকবে সবগুলোই কারেন্ট লায়াবিলিটিস। আমাদের মনে রাখতে হবে সবগুলোই কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আসবে। ঠিক একইভাবে স্যালারিস পেয়াবল, ওয়েজেস পেয়াবল, রেন্ট পেয়াবল, অর্থাৎ যত নামিক হিসাবের শেষে পেয়াবল আছে সবগুলোই কারেন্ট লায়াবিলিটিস। আমরা তাহলে খুব সহজে কারেন্ট লায়াবিলিটিস নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি সেটি অনার্স ইকুইটি। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে অনার্স ইকুইটির বিস্তারিত অর্থাৎ বিশদ আলোচনা করেছিলাম, এখানে আমরা খুব বেশি সময় নিব না। আমাদের এই ক্লাসের শুরুর দিকেও আমরা অনার্স ইকুইটির বিষয়ে বলেছিলাম বিগিনিং ক্যাপিটালের সাথে আমাদের নেট ইনকাম যোগ করে উত্তোলন মাইনাস করে আমরা অনার্স ইকুইটি নির্ণয় করতে পারি। আমরা এটিকে অন্যভাবে বলতে পারি যে বিগিনিং ক্যাপিটালের সাথে কন্ট্রিবিউশন ফ্রম অনার, অর্থাৎ মালিক যে কন্ট্রিবিউশন করবে প্রতিষ্ঠানে সেগুলো যোগ হবে। সেটা মালিকের কন্ট্রিবিউশন বলতে
অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হতে পারে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, নিট প্রফিট, জেনারেল রিজার্ভ, সবই কন্ট্রিবিউশন বাই অনার। এবং বাদ যাবে কোনগুলো? আমাদের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফ্রম বিজনেস, অর্থাৎ বিজনেস থেকে যে বিষয়গুলো আমাদের বন্টন করতে হবে বা ব্যবসায় থেকে যেগুলো বের হয়ে যাবে মালিকের হাত ধরে, মালিক যেগুলো নিয়ে যাবে সেগুলো অনার্স ইকুইটি থেকে মাইনাস করতে হবে। মালিক যেমন ক্যাশ নিতে পারে, মাইনাস হবে, গুডস নিতে পারে, পণ্য, সেটিও মাইনাস হবে। আবার এই ক্যাশ যদি উত্তোলন করে তার উপরে সুদ দিতে হবে মালিককে, ব্যবসায় প্রতিষ্ঠানে আসবে যেহেতু, মালিকের ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে ইন্টারেস্ট অন ড্রয়িং। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটি ব্যক্তিগত খরচ, যেহেতু মালিকের ব্যক্তিগত সকল খরচ, যদি যে কোনো খরচ যদি প্রতিষ্ঠান থেকে বহন করা হয় সেগুলো এই অনার্স ইকুইটি থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক তেমনইভাবে ইনকাম স্টেটমেন্ট, মালিকের যেহেতু ব্যক্তিগত খরচ, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বহন করা হলে সেগুলোও মাইনাস করতে হবে। অর্থাৎ আমরা বিগেনিং ক্যাপিটাল, বিগেনিং অনার্স ইকুইটির সাথে সকল প্রকার কন্ট্রিবিউশন বাই অনার প্লাস হবে এবং ডিস্ট্রিবিউশন ফর অনার মাইনাস হবে। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখলাম অনার্স ইকুইটি কীভাবে নির্ণয় করতে হয়। আমি বলেছি বিগেনিং ক্যাপিটাল এর সাথে কন্ট্রিবিউশন বাই অনার যোগ হয় এবং ডিস্ট্রিবিউশন ফর অনার মাইনাস হয়। ঠিক তেমনইভাবে আমাদের এই অনার্স ইকুইটি যদি কোম্পানির ক্ষেত্রে নির্ণয় করতে হয় তার নাম হয়ে যায় স্টক হোল্ডার্স ইকুইটি। সেক্ষেত্রে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটির ক্ষেত্রে আমাদের পেইড ইন ক্যাপিটাল নামে আসবে কমন স্টক, প্রিফারেড স্টক, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস টু দ্য পার ভ্যালু, এগুলো স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ এগুলো মালিকের অর্থ, মালিকের সত্ত্ব। কেমন? ঠিক তেমনইভাবে রিটেইন আর্নিংস, শেয়ার প্রিমিয়াম, সিঙ্কিং ফান্ড, ডিভিডেন্ড ইকুইভ্যালেন্ট ফান্ড, অর্থাৎ লভ্যাংশ সমতাকরণ তহবিল আমরা যেটাকে বলে থাকি, এই সব কিছু যোগ করতে হয়। অর্থাৎ আমাদের একমালিকানা কারবার বা অংশীদারি কারবারের থেকে কোম্পানির ক্ষেত্রে অনার্স ইকুইটি নির্ণয় একটু ভিন্ন। আমরা এই বিষয়টি পূর্ববর্তী ক্লাসে অনেক বেশি করে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা পূর্ববর্তী ক্লাসটি দেখে নিতে পারো, কিংবা এই ক্লাসে তোমরা এই শখটি একটু ভালো করে যদি ফলো করো তাহলেও আশা করি আত্মস্থ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছ সেটি একদম এই ক্লাসের প্রথমে দেখেছিলে, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ অন 31 ডিসেম্বর 2019। এখানে ঠিক আগের মতো আবারও অ্যাসেটস, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি আবারও দেখানো হচ্ছে। আমরা পূর্ববর্তী স্লাইডগুলোতে যে বিষয়গুলো শিখেছি, অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, ফিনান্সিয়াল অ্যাসেট, ফিকটিশিয়াস অ্যাসেট আমরা দেখিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি। সকল উপাদানগুলো এই অ্যাসেটের সকল উপাদানগুলো অ্যাসেট অংশে অন্তর্ভুক্ত হবে। ঠিক তেমনইভাবে লায়াবিলিটিস অংশে নন কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট লায়াবিলিটিস বিস্তারিত আলোচনায় আমরা যে উপাদানগুলো দেখিয়েছি সকল উপাদান এখানে অন্তর্ভুক্ত হবে। আবার অনার্স ইকুইটি স্টেটমেন্টে আমরা যে উপাদানগুলো দেখিয়েছি, যে বিগেনিং ক্যাপিটাল প্লাস কন্ট্রিবিউশন বাই অনার, ডিস্ট্রিবিউশন ফ্রম ফর অনার, এগুলো মাইনাস করে যে যা হয় আমাদের, তাকে আমরা যেহেতু অনার্স ইকুইটি বলছি সেটিও এখানে আসবে। তাহলে লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি অবশ্যই অ্যাসেটের সমান হবে। আমাদের যে কোনো কাজ করার সময় আমরা কি পাবো, কি শিখব, এর একটি ব্যাপার থাকে। আমরা এই ক্লাস শেষে একটি বিষয় শিখেছি যে আমরা সারা জীবন ধরে হিসাব বিজ্ঞানে যে জ্ঞান অর্জন করেছি, আশা করি এই ক্লাস খুব সুন্দরভাবে আত্মস্থ করার পর তোমরা অ্যাসেটস, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি সম্পর্কে যে ধারণা পেয়েছো সেটা আমি মনে করি খুব সুন্দরভাবে পরবর্তী সময়গুলোতে কাজে লাগাতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে কোনো চাকরির পরীক্ষায় ভাইভায় অ্যাসেটস, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। সেটি হতে পারে ফিকটিশিয়াস অ্যাসেটের উদাহরণ দাও, কারেন্ট অ্যাসেট কোনগুলো, নন কারেন্ট অ্যাসেট কোনগুলো, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কোনগুলো, নন কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো, মর্টগেজ পেয়াবল কোন লায়াবিলিটিসের মধ্যে পড়ে, কারেন্ট লায়াবিলিটিসের উদাহরণ দাও, কি অনার্স ইকুইটি কিভাবে নির্ণয় করা যায়, অনার্স ইকুইটির পরিবর্তনকারী উপাদানগুলো কোনগুলো,
বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন কখন তৈরি করা হয়, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কি কি দেখানো হয়, কেন এটি তৈরি করা হয়, এখানে ভারসাম্য কেন দেখানো হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আজকের এই ক্লাস যদি তোমরা খুব সুন্দরভাবে আত্মস্থ করে, প্রয়োজনে একাধিকবার এই ক্লাসের ভিডিওটি তোমরা দেখো, বারবার দেখো, দেখলে এই প্রশ্নগুলো উত্তর তোমরা পেয়ে যাবে এবং পরবর্তী সময়গুলোতে তোমাদের কর্মজীবনে এবং ছাত্রজীবনে এবং পরবর্তীতে চাকরি করার সময়েও, অর্থাৎ কর্মজীবনে যারা শিক্ষকতা পেশায় আসবে তাদের জন্যেও কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে প্রশ্নের পালা। অনলাইন ক্লাস যেহেতু অনেকটা ওয়ান ওয়ে, অর্থাৎ আমি যে কথাগুলো বলেছি, যা বোঝানোর চেষ্টা করেছি, আমি বুঝেছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বুঝেছো কি না সেটা আমি কিন্তু নিশ্চিত নই। তোমরা যদি কোনো বিষয় না বুঝে থাকো তাহলে এই ভিডিওর নিচে তোমরা তোমাদের সমস্যাগুলো সম্পর্কে কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, কিংবা এই ভিডিওটা পুনরায় আবার যখন উপস্থাপন করব তখন এই সমস্যাগুলো সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের অ্যাটেনশনের জন্যে, এই ক্লাসে মনোযোগী হওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই ক্লাস থেকে যদি একটি শব্দও শিখতে পারো, আত্মস্থ করতে পারো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগে, সেটি ছাত্রজীবনে অথবা কর্মজীবনে, তাহলে আমি ধন্য হব। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলে নিজের প্রতি যত্ন নেবে, নিজেকে নিয়ে ভাববে, দেশকে ভালোবাসবে, দেশকে কিছু দেওয়ার জন্যে চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।